উনি বলেছেন এটা ফ্যাসিস্টদের বাজেট। এই শব্দগুলো, এই শব্দ চয়নগুলো আমি শক্ত বিরোধিতা করছি মাননীয় স্পিকার। গতকাল মাননীয় সংসদ সদস্য শাহজাহান এমপি স্যার একটা কথা বলেছেন, উনি বলেছেন এটা ফ্যাসিস্টদের বাজেট। 17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যারা যুদ্ধ করেছি, যারা এত ত্যাগ তিতিক্ষার পর একটা প্রথম বাজেট উত্থাপন করেছি পার্লামেন্টে, এখানে ফ্যাসিস্টের বাজেট, এই শব্দগুলো, এই শব্দ চয়নগুলো আমি শক্ত বিরোধিতা করছি মাননীয় স্পিকার। আমি ওনাকে ছোট করছি না, কিন্তু আমি বলছি যে এই ধরনের শব্দ চয়ন এই বাজেটের জন্য একেবারে শক্তভাবে নিন্দনীয়। এবং একই সাথে 2024 জুলাই আন্দোলন এটা কারোর এক পক্ষের না, সকলের। আমরা সকলে মিলেছিলাম। আমার মনে আছে 4 জুলাই 2024 মাননীয় ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, আমরা ছিলাম, মাননীয় সংসদ নেতা ছিলেন। আমরা একটা মিটিং এ বসেছিলাম যে এই যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে এটা আমরা সাপোর্ট করছি কিনা, এবং মাননীয় সংসদ নেতা সেদিন বলেছিলেন যে যা কিছু প্রয়োজন সব ধরনের সহযোগিতা, সব জায়গায় রাজপথে আমরা থাকবো, শুধু আমরা দলের নাম ব্যবহার করব না, যেন সরকার পক্ষ একটা সুযোগ না পায় যে এটা দলীয়করণ হয়েছে এবং সেই জায়গায় দমিয়ে দিতে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সকলে ছিলাম। 2024-এর 28শে অক্টোবর, 2023-এর 28শে অক্টোবর যেমন আমরা অনেকে কারাদণ্ড হয়েছি, একই সাথে 26-এও হয়েছি। এখানে আছে এই যে নূর আছে, জোনায়েদ সাকি আছেন, বা অনেকে আছে আমরা যারা একসাথে রাজপথে ছিলাম। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা সবাই সবার জায়গা থেকে রাজপথে ছিল। আমি বলেছিলাম আমার বাজেট নিয়ে বেশি আলোচনা হবে, বাজেট নিয়ে আলোচনা করতে করতে এগেন আপনার কাছে সময় যেহেতু চাইবো না, আমি জাস্ট এতটুকুই আপনার কাছে, আপনার মাধ্যমে বিরোধী দলের সকলের প্রতি আবেদন জানাতে চাই যে জুলাই আন্দোলনটাও সকলে করেছিলাম, 71 আমি ফিরে যাব না, জুলাই আন্দোলনটা সকলে করেছিলাম, সেই স্পিরিটটা আমরা ধরে রাখি, এই হ্যালোড হলসে এই ধরনের শব্দ চয়ন আমরা না করি। এই সংসদে আমি তাদের সামনে কথা বলছি যারা গত 18 বছর ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে অসীম আত্মত্যাগ করেছে, নির্যাতন সহ্য করেছে, জেল জুলুম অত্যাচার সহ্য করেছে, লক্ষ লক্ষ মামলার আসামি হয়েছে এবং বীরের মতো তারা লড়াই করে গেছে। অনেকে গুম হয়েছে, খুন হয়েছে, অনেকের সামনে বাবার সামনে তার সন্তানকে ধরে নিয়ে গেছে, আর কোনো দিন সে ফিরে আসে নাই। স্ত্রীর সামনে তার স্বামীকে নিয়ে গেছে, আর কোনো দিন ইলিয়াস আলীর খবর আমরা পাই নাই, চৌধুরী আলম আসে নাই। সেই সমস্ত বীররা যারা এই 18 বছর যাবৎ, এদিকে ওনারাও আছেন, এই লড়াই সংগ্রাম করেছে, আজকে তাদেরই দ্বারা গঠিত এই পার্লামেন্ট। অতএব এই পার্লামেন্টে হারানোর কোনো ভয় নাই। বিপ্লব পরবর্তী সময়ে যেমন বিপ্লবী সরকার হয়, ঠিক তেমনি ফ্যাসিবাদী শক্তির পতনের পরে আজ আমরা মুক্ত স্বাধীন দেশে আমরা মুক্তির গান গাইতে চাই। মাননীয় স্পিকার, চীন দেশে একসময় ভিক্ষাবৃত্তি, বেশ্যাবৃত্তি, ঘুষ, দুর্নীতি, এক গাড়ি টাকা নিয়ে গিয়ে এক ঝুড়ি খাবার পাওয়া যেত, সমস্ত মানুষ আফিন খেয়ে খেয়ে ঘুমতো। মাও সেতুন তখন বললেন ওরা ঘুমোচ্ছে, ওদের ঘুমোতে দাও, ওরা যেদিন জাগবে তখন পৃথিবী তছনছ করে ফেলবে, সব কিছু তছনছ করে ফেলবে। সেই বিপ্লবের পরে 49 সালে মাত্র 3 বছরের মধ্যে চীন সেই খোয়াংহো নদী, যাকে চীনের দুঃখ বলা হতো, সেই চীনকে আবার পরিবর্তন করে খোয়াংহোকে চীনের আশীর্বাদ হিসেবে আসলো। এবং আজ পৃথিবীতে চীনের অর্থনীতি সেই ব্যবস্থার উপর দাঁড়িয়ে আজ পৃথিবীর আকাশচুম্বী তাদের অর্থনীতি, তাদের শিক্ষা দীক্ষা, তাদের প্রযুক্তি, সব কিছু আজকে পৃথিবীর সমস্ত সভ্যতাকে হার মানিয়েছে। আমরা চীনে দেখেছি, আমরা ভিয়েতনামে দেখেছি, লাওসে দেখেছি, কম্বোডিয়ায় দেখেছি, আমরা আলবেনিয়ায় দেখেছি, আমরা কিউবাতে দেখেছি, আমরা আর্জেন্টিনায় দেখেছি, পূর্ব ইউরোপের দেশগুলোতে আমরা দেখেছি। সমস্ত দেশে একটি পরিবর্তনের পরে সেখানে একটা শূন্য হাতে মানুষ উঠে দাঁড়ায়। জিয়া রহমান দেখছেন যে সমস্ত নদীগুলো কানায় কানায় পূর্ণ, সেখানে পানি আছে, অথচ মঙ্গায় উত্তরবঙ্গ পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষের খরায় পুড়ে যাচ্ছে। অতএব এই খরার থেকে
কি করে রক্ষা করা যায়। তখন তিনি সিদ্ধান্ত নিলেন খাল খনন কর্মসূচি, যে খাল খনন করে এই পানি যদি আমি কৃষকের জমিতে দিতে পারি, যদি এই খাল খনন করে যদি আমি করতে পারি, মানে কৃষি উন্নয়ন ঘটাতে পারি, তাহলে এই দেশের সমস্যার সমাধান হতে পারে। জিয়া রহমান রুরাল ইন্ডাস্ট্রিজগুলোকে আবার চালু করতে চাইলেন। তিনি সেই সেই কুমোরদের হাড়ি, কামারদের বিভিন্ন লাঙল, জোয়াল ইত্যাদি লাঙলে এই সমস্ত তৈরি করা, এবং সেখানে তিনি ওই কুমোরদের যে বিভিন্ন শিল্প, তিনি তাঁত শিল্পকে সবচেয়ে অগ্রাধিকার দিলেন, এবং তিনি তাঁত শিল্পকে অগ্রাধিকার দিয়ে তিনি বাজারের সন্ধান করতে বেরোলেন। এবং জিয়াউর রহমান শ্রমশক্তিকে উন্নয়ন করার জন্যে এখানে শিক্ষাকে তিনি একটি মানব সম্পদ উন্নয়নের ব্যবস্থা করলেন। আজকে আমি এই বাজেট আলোচনা করতে গিয়ে এটাও বলতে চাই যে অর্থনীতির মূল দায়িত্বটা কী। অর্থনীতির মূল দায়িত্ব হচ্ছে মানুষের পারচেজিং পাওয়ার বাড়ানো। দ্য পারচেজিং পাওয়ার অফ পিপল মাস্ট বি ইনক্রিজড, এবং সেই পারচেজিং পাওয়ার বাড়াতে গেলে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হবে। এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে গেলে উৎপাদন বাড়াতে হবে, এবং উৎপাদন যদি বাড়াতে হয় তাহলে সম্পদ বাড়াতে হবে, অর্থাৎ রিসোর্স ডেভেলপ করতে হবে। কি রিসোর্স আমাদের আছে? আবদুল্লাহ ফারুকের একটা বই আছে, বাংলাদেশ ইকোনমি। সেই বাংলাদেশ ইকোনমিতে আবদুল্লাহ ফারুক দেখিয়েছেন যে কান্ট্রি লাইক বাংলাদেশ, হোয়ার রিসোর্স বেজ ইজ থিন, দ্য জেনারেল স্কারসিটি উইল প্রিভেল থ্রু আউট দি হোল অফ দ্য ইয়ার। সেখানে একটা সাধারণ সংকট থাকবেই। অতএব আমাদের এখানে যেহেতু শিল্প, খনিজ নাই, ইউরেনিয়াম নাই, এখানে আপনার সম্পদ বলতে আছে, মানে বনাঞ্চল নাই, সম্পদ বলতে আছে আমাদের শুধুমাত্র মানুষ, শুধুমাত্র পানি, এবং শুধুমাত্র ল্যান্ড হচ্ছে আমাদের এখানে জমি। আমরা একটা কৃষকের দেশ, আমাদের যা কিছু অর্জন সব কিছু এসছে কৃষকের হাত থেকে, এবং কৃষকই হচ্ছে আমাদের মূল শক্তি। এই কথাটা আজকে উপলব্ধি করতে পেরেছিলেন জিয়াউর রহমান। এবং ঠিক মানব সম্পদকে যদি আমাদের করতে হয়, তাহলে স্কুল কলেজে কারিগরি শিক্ষা, জীবনমুখী শিক্ষা দিয়ে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে হবে। আজকের এই শিক্ষামন্ত্রীর এই বাজেটে, শিক্ষা খাতে অর্থমন্ত্রীর এই বাজেটে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, সেখানে আপনার শিক্ষা খাতে আপনার 1,27,000 কোটি টাকা সেখানে বরাদ্দ করা হয়েছে। এখান থেকে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপ করবে। এখানে আমাদের পানি সম্পদকে যদি আমাদের আনতে হয়, তাহলে আজকে আমাদের দেশের যে শত শত পানি উজনের সমস্ত নদীতে আমাদের বাঁধ দিয়ে ফেলেছে। আমাদের ন্যায্য পানি যেটা আন্তর্জাতিক নদী, সেই নদীগুলোকে বাঁধ দিয়ে বাংলাদেশকে সম্পূর্ণভাবে একেবারে একটি মরুভূমির অঞ্চলে পরিণত করার যে জটিল এবং কুটিল ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরই করতে হবে, এই বিপ্লবী পার্লামেন্টকেই করতে হবে। এবং সেইটা যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের এই যে খাল খনন কর্মসূচি, আমাদের এরপরে জলাধার তৈরি করতে হবে, নদী খনন কর্মসূচি করে আমরা আমাদের কৃষকের জমিতে আমরা ফসল ফলাতে পারবো। এই ভাবনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভাবনা। মাননীয় স্পিকার, রাষ্ট্র বাজেট একটি সংখ্যার সমষ্টি নয়, বাজেটের আরও অনেক দায়িত্ব আছে। সেই বাজেটের একটা দার্শনিক ভিত্তি আছে। বাজেটের অর্থনীতিবিদরা একরকম বলেন, পলিটিক্যাল ইকোনমিস্টরা আর এক রকম বলেন।